সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জিদা হিয়া। দর্শক, আপনারা সকলেই জানেন যে এখন ট্যাক্স সিজন চলছে এবং প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ট্যাক্স সিজনের। সো সে ব্যাপারে আলাপচারিতার জন্য আজ আমাদের কমিউনিটির খুবই জনপ্রিয় মুখ আমাদের সাথে রয়েছেন চৌধুরী সিপিআর সারোয়ার চৌধুরী। ওনার কাছ থেকে আমরা জানবো বিভিন্ন তথ্য। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ সঞ্জিদা। এটিএন বাংলার দর্শকদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং ভালো লাগছে যে অনেকদিন পরে এটিএন বাংলার সাথে আমার সাক্ষাৎ হলো। ট্যাক্স সিজনের ব্যাপারে জানতে চাচ্ছেন। এখন তো ট্যাক্স সিজন মোটামুটি শেষ। হ্যাঁ, মানে ট্যাক্স সিজন তো আসলে আমরা জানি যে শুরু হয়েছিল জানুয়ারি 26 এবং আমরা এপ্রিল শুরু হয়ে গেছে, তো আর হয়তো আর 10 ডেজ হাতে আছে। আপনারা খুবই বিজি আমরা জানি। একটা টিপস দিয়ে দিই, যারা এখনো ট্যাক্সের ব্যাপারে প্রস্তুতি নিতে পারেন নাই তারা যে কোনো সময় আগামী 10 দিনের মধ্যে একটা এক্সটেনশন অথবা সময় চেয়ে যদি একটা অ্যাপ্লিকেশন করেন তাহলে 6 মাসের জন্য নিশ্চিন্তে থাকতে পারবেন। তবে তার মানে এই নয় যে আপনার কাছে যদি প্রচুর টাকা পাওনা হয়ে যায় তাহলে কিন্তু টাকাটা দিয়ে দিতে হবে। সেই জন্য যখন আপনি ট্যাক্স প্রিপেয়ারের সাথে যোগাযোগ করবেন, একজন সিপি এর সাথে যোগাযোগ করবেন, তখন আপনি জানতে চাইবেন যে আপনি কি পরিমাণ ট্যাক্স আপনি হইতে পারেন অথবা তাদেরকে দিতে হইতে পারে। সেই সূত্র ধরে আপনি কিছু টাকা দিয়ে ট্যাক্স এক্সটেনশনটা ফাইল করবেন। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত পরামর্শ এবং এটাই সাধারণত নিয়ম। এটা না করলে কিন্তু পেনাল্টি আসতে পারে। আপনার এই পরামর্শটা আমাদের কমিউনিটিতে আমাদের প্রবাসী বাঙালিদের জন্য আসলেই মানে অনেক একটা গুরুত্বপূর্ণ তথ্য। অনেকে মনে করে যে এক্সটেনশন নিলে বোধহয় জরিমানা দিতে হয় না, জরিমানা দিতে হয় না। আমরা সাধারণত করি কি, এক্সটেনশনটা নেওয়ার সময় কিছু টাকা পয়সা দিয়ে দিই। পয়সা অর্থাৎ কিছু ফাইলিং এর ট্যাক্স যেটা আসবে তার কিছু অংশ দিয়ে দিই, যাতে আইআরএস ওই টাকাটা পাওয়ার পর আমরা মনে করতে পারি যে এটা এক্সটেনশনটা 100% অ্যাকসেপ্টেড। সেই জন্য আমরা এই টাকাটা দিই আর কি। আসলে এক্সটেনশন ফাইল করার জন্য কোনো এডিশনাল কোনো খরচ হচ্ছে না। সুতরাং আপনারা যারা ট্যাক্স ফাইল এখনো করেন নাই এবং এখনো কাগজপত্র ঠিক মতো জমা করতে পারেন নাই, অনেকের হতে দেখা গেলো যে, আমি একটা কথা বলি, প্র্যাকটিক্যাল একটা কথা বলি। আমার কিছু ক্লায়েন্ট, যেমন ধরেন একটা ক্লায়েন্ট আছে, হয়তো তাদের একজন স্পাউস মারা গেছে গত বছর। এখন স্পাউস মারা গেলে অনেক সময় দেখা যায় যে ওই মৃত স্পাউসটার জিনিসপত্র কাগজপত্র এগুলো জোগাড় করতে যিনি বেঁচে আছেন তার অনেক অসুবিধা হয়ে যায়, অনেক ঝামেলা। সেই জন্য তারা হয়তো এই সময়ের মধ্যে করতে পারবে না। তখন তাদেরকে বলি যে আপনারা আপনাদের ট্যাক্স প্রিপেয়ারারকে বলবেন যে এক্সটেনশনটা ফাইল করে দিতে, এবং এক্সটেনশন ফাইল করার পরে আপনি আগামী অক্টোবরের 15 তারিখ পর্যন্ত সময় পেলেন। এই যে এক্সটেনশন করলে নরমালি যেটা হয় যে আমরা ট্যাক্স ফাইল করে থাকি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তো এক্সটেনশন করলে কি এটা কোনো এফেক্ট হয় কিনা? না, এটা কোনো এফেক্ট হয় না, আরো ভালো। এই যে বলতে আপনি জিনিসপত্রগুলো চাইতে পারলেন। অনেকে ভয় পায়, বলে যে আমি ঝাঁকের মধ্যে দিয়ে চলে যাই, এক্সটেনশনটা ফাইল করলে বোধহয় আমাকে ধরে ফেলবেন। না, এটা কিছু না। অনেকে ভাবে যে হ্যাঁ ট্যাক্স ফাইল করার পর যে একটা রিফান্ড আসে বিগ অ্যামাউন্ট, অনেকে ভাবে যে হ্যাঁ এক্সটেনশন করলে হয়তো সেটা কমে যেতে পারে। যারা রিফান্ড পাবে বেসিক্যালি তাদের জন্য এক্সটেনশন না করলে কোনো অসুবিধা নেই। এক্সটেনশনটা করতে হয় যারা ট্যাক্স ফাইল করে টাকা, তাদের ট্যাক্স দিতে হবে তাদের। আর যারা ট্যাক্স দিতে হবে না, তারা প্রতি বছর ট্যাক্স ফেরত পাচ্ছেন। তারা যদি মনে করতে পারেন বিরাট কিছু না হলে, মনে করেন আপনি গত বছর পর্যন্ত আপনি ট্যাক্স ফাইল পেয়েছেন, রিফান্ড পেয়েছেন, এখন গত বছরের শেষের দিকে আপনি একটা লটারি জিতেছিলেন, এখন তার মানে এই নয় যে আপনি ফেরত পাবেন। দেখা গেল যে আপনার এই বছর আপনার 20 টাকা হয়ে গেছে, ট্যাক্স চলে আসছে, সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স ফাইলের জন্য এক্সটেনশন নিতে হবে। তো একটু আমাদের কমিউনিটির জন্য, বাঙালি আমাদের যারা প্রবাসী আছেন তাদের জন্য আমরা একটু জানতে চাই যে এই যে ট্যাক্স ফাইল করার জন্য যে মানে আগে যেটা হতো একটা নিয়ম ছিল যে হ্যাঁ এই কিছু রুলস চেঞ্জ হয়েছে, যেমন ট্রাম্প প্রশাসন আসার পর বিগ বিউটিফুল বিলের কারণে যেই নতুন কিছু রুলস অ্যাড হয়েছে, কিছু ডিডাক্ট হয়েছে, সেই সম্পর্কে যদি আপনি একটু। বিগ বিউটিফুল বিল এটা হচ্ছে একেবারে কয়েক হাজার পৃষ্ঠার একটা বিল। সুতরাং এই বিলে থেকে শুধুমাত্র আমরা ট্যাক্সের ব্যাপারে কিছু জিনিস যেটা আমাদের কমিউনিটির লোকজনদের জন্য প্রযোজ্য, সেই কিছু জিনিস বলি। সেটা হচ্ছে, যেমন আগে আমাদের যাদের বাড়ি ছিল তারা ট্যাক্সের ব্যাপারে যে রিয়েল এস্টেট ট্যাক্স যেটা ছিল, সিলিং ছিল
$10,000 পর্যন্ত। এখন সেটা উঠে গিয়ে $40,000 পর্যন্ত হয়ে গেছে। এখন যদি মনে করেন আপনার লং আইল্যান্ডে একটা বাড়ি আছে অথবা আপনি নিউ হাইট পার্কে বাড়ি, ওটার ট্যাক্সের পরিমাণটা অনেক সময় হাই হয়। ওদিকে যত লং আইল্যান্ডের দিকে যাবেন তত ট্যাক্সের রিয়েল এস্টেট ট্যাক্সটা হাই হতে থাকে। তখন আপনি যদি পুরো ট্যাক্সটা যদি আপনি ডিডাক্ট করতে পারেন তখন ইনকাম থেকে কমে যাচ্ছে। 40,000 যেহেতু সিলিং, তখন দেখা গেলো যে আপনি 30,000 যদি আপনার বাড়ির ট্যাক্স হয় সেটা ডিডাকশন পাচ্ছেন। তার উপরে আবার অনেক আপনি চাকরি করেন, মনে করেন যে ওয়াল স্ট্রিটে চাকরি করেন, আপনার হয়তো রিয়েল এস্টেট আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স, স্টেট ইনকাম ট্যাক্স কেটে রাখছে, এটার পরিমাণ হতে দেখা গেল $20,000। তাহলে যেহেতু সেলিংটা $40,000 পর্যন্ত আছে, সুতরাং আপনি $40,000 পর্যন্ত ট্যাক্সের ডিডাকশনটা পাচ্ছেন। এটাকে বলে সল্ট, অর্থাৎ সল্ট ট্যাক্স, স্টেট এন্ড লোকাল ট্যাক্স। তারপরে তার বাইরে আছে আপনার মর্টগেজ ইন্টারেস্ট। আপনি যদি বাড়ি থাকে মর্টগেজ ইন্টারেস্টটা অ্যাড করতে পারতেছেন ডিডাকশন হিসাবে। তারপরে যেটা আছে আপনার একটা কন্ট্রিবিউশন যদি করে থাকেন কোনো নন প্রফিট অর্গানাইজেশনে, চ্যারিটেবল অর্গানাইজেশনে, সেটা আপনি নিতে পারতেছেন। আর তাছাড়া এই বছর বিগ বিউটিফুল বিলে যেটা আমাদের কমিউনিটির মধ্যে প্রযোজ্য, সেটা হচ্ছে যে যারা ওভারটাইম করছে তাদের সেই ওভারটাইমের উপর ট্যাক্স দিতে হচ্ছে না। ওভারটাইমের উপর ট্যাক্স দিতে হচ্ছে না। যারা টিপস ইনকাম করে, যেমন যারা রেস্টুরেন্টে কাজ করে, তাদের W2 দেখলে বুঝবেন যে ওখানে লেখা আছে যে টিপ ইনকাম, তো টিপ ইনকামটার উপরে ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে তাদের জন্য এটা একটা তাদের বিশাল একটা বড় ধরনের একটা ট্যাক্স বার্ডেন থেকে চলে গেল। আর যেটা হচ্ছে যে যারা বয়স্ক, যারা 65 এন্ড সিনিয়র সিটিজেন, তাদের জন্য আবার এডিশনাল $6,000 ডিডাকশনটা দেওয়া হচ্ছে। তো ওদিকে যদি দুইজন হাজবেন্ড ওয়াইফ হয়, তাদের জন্য $12,000 এক্সট্রা বিগ অ্যামাউন্ট ডিডাকশনটা হচ্ছে। সব মিলিয়ে বিগ বিউটিফুল বিলে আমাদের জন্য, আমাদের মিডল ক্লাসের জন্য এই জিনিসগুলো বেশ উপকারে আসছে আর কি। আর যেটা বলতে চাচ্ছিলাম, আর এই যে ধরেন এই যে আমরা মানে শুনছি, যেটা শোনা যাচ্ছে যে আমাদের এখন তো প্রায় সিজন শেষ ট্যাক্স ফাইলের জন্য, তো যারা ট্যাক্স ফাইল করেছে, আমরা জানি যে ট্যাক্স ফাইল করার 10 দিন বা 15 দিনের মধ্যে একটা সারা বছর আমাদের একটা বিগ মানে ইনকাম থেকে একটা বড় অংশ কেটে নেওয়া হয়, রাইট, ট্যাক্স হিসাবে। তো সবাই ওয়েট করে থাকে, যারা মিডল ক্লাস বা একটু লো ইনকাম, ওয়েট করে থাকে যে হ্যাঁ এটার ট্যাক্স ফাইল করলে আমরা একটা রিফান্ড পাবো, তাহলে একটা গুড অ্যামাউন্ট পাবো। তো শোনা যাচ্ছে যে এবারে কিছু রুলস চেঞ্জ হওয়ার কারণে বা শাটডাউনের কারণে 27% কর্মী IRS ছাঁটাই করেছে। সেক্ষেত্রে আসলে কি ধরনের এফেক্ট পড়ছে? সেজন্য কি সেই রিফান্ডটা কি লেট হচ্ছে বা এরকম শোনা যাচ্ছে? রিফান্ড লেটের ব্যাপারে যেটা আগে একটু তারা রেজলিউশনটা তাড়াতাড়ি করতে পারতো, এখন লোকবল শর্টেজ হওয়াতে একটু দেরি হচ্ছে যদি কোনো প্রবলেম হয়। কারণ আজকাল ট্যাক্স ফাইলিং এর পরে মোটামুটি 100% এটা হচ্ছে অটোমেটিক ম্যাচিং উপর চলে যাচ্ছে। সেই জন্য আমি প্রায় সময় বলি, আমার ক্লায়েন্টদেরকে বলি এবং আপনাদেরকে বলছি, সবাইকে বলছি যে যারা ট্যাক্স ফাইল করতে আসবেন, একটু ট্যাক্স যখন প্রিপেয়ার হয়ে যাবে তখন আপনি দেখবেন যে, আপনারা দেখবেন, একটু মিলিয়ে দেখবেন যে আপনার বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বারগুলা, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলা, আর অথবা আপনাদের নতুন কোনো জব আপনি নিয়েছেন কিনা, অথবা W2 সবগুলো আপনি পেয়েছেন কিনা, এই জিনিসগুলো দেখবেন। কারণ এখন কিন্তু অটোমেটিক ম্যাচিং এর মধ্যে যদি কোন একটা জিনিস ম্যাচ না হয়, তাহলে সেই জিনিসটা আপনার ট্যাক্স রিটার্নটা একটা নির্দিষ্ট জায়গায় পড়ে থাকবে এবং হয়তো দেখা গেলো যে 6 মাস পরে তারা এই জিনিসটাকে প্রসেস করা শুরু করবে। কারণ অটোমেটিক ম্যাচিং এ যদি হয়ে যায় তাহলে আপনার রিফান্ডটা অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে কথা। যেমন ধরুন অনেক সময় আপনার W2 আসছে, আপনি একটু W2 আপনাকে হয়তো আপনার কোম্পানি W2 আপনাকে দিয়েছে, কিন্তু আপনার W2টা IRS এর কাছে পাঠায় নাই, এরকম হয়। অনেকগুলো কোম্পানি আছে আপনাকে তাড়াতাড়ি W2 দিয়ে দিয়েছে কারণ আপনি তাড়াহুড়া করছিলেন, কিন্তু তারা IRS এর কাছে সেটা পৌঁছে নাই অথবা তারা পাঠায় নাই। অনেক সময় অনেক এমপ্লয়ার IRS এর কাছে পাঠাতে গেলে অনেক সময় ট্যাক্স ফাইলিং এর পুরোপুরি পেমেন্ট গুলো দিতে হয়। অনেকে হয়তো একটু চালাকি করে বলে যে একটু পরে দেবো, সেই জন্য অনেক সময় দেরি করেন। ম্যাচিংটা যখন হয় না তখন তারা IRS একটা চিঠি দেয়, বলে যে তোমার ম্যাচিংটা আমরা পাচ্ছি না, সুতরাং তারা মনে করে যে এটা হচ্ছে ফ্রডুলেন্ট একটা ট্যাক্স রিটার্ন, এটাও মনে করতে পারে। আর একটু জানতে চাই যে এই যে আমাদের কমিউনিটিতে অনেকেই তো আসলে গ্যাম্বলিং এ
ইয়ে করে যে এই গ্যাম্বলিং ট্যাক্সটা আসলে কি, এটা কি বাধ্যতামূলক যে দিতেই হয় বা কিছু? গ্যাম্বলিং না, এখন জিনিসটা হচ্ছে যে আপনি কোনো জিনিস আপনি রাস্তার মধ্যে 10 টাকা খুঁজে পেলে ওটা ট্যাক্স দিতে হয়। আপনি মনে করেন যে অনেক সময় আমরা বলি যে শুধু এটা কেন, আপনি যদি কোনো আনক্লাসিফাইড কোনো বিজনেস করেন, এমন মাঝে মাঝে এমন কিছু হাস্যকর জিনিস হয়, একটা লোক কালোবাজারি করে, ব্ল্যাক মানি লন্ডারিং করে, অনেক সময় দেখা গেলো যে সে ট্যাক্স দিয়ে বসে আছে। আইআরএস যখন তাকে ধরলো, সে বলে যে আমি তো ট্যাক্স দিয়েছি এই টাকার উপরে, এটা নিয়ে এসে বলে যে তুমি টাকা কোথায় পেয়েছো, বলে আমি টাকা কোথায় পেয়েছি এটা বড় কথা না, আমি ট্যাক্স দিয়েছি। সেই জন্য শুধুমাত্র এখন গ্যাম্বলিং অবশ্যই ট্যাক্স দিতে হয়, কিন্তু অনেক ট্যাক্স পেয়ার আমার কাছে এসে বলে যে গ্যাম্বলিং এটার প্রতি কোনো ট্যাক্স নাই। কিন্তু আসলে অনেকে বলে যে হ্যাঁ হয়তো লাইক ক্যাসিনো, হ্যাঁ গ্যাম্বলিং করলো, আমি এত টাকা ইনভেস্ট করলাম এখানে, তার এগেইনস্টে আমি 1000 ইনভেস্ট করলাম, আমি 2000 পেলাম বা 3000 পেলাম, তো সেখানে যদি আমাকে একটা বড় রকম ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে অনেক সময় প্রফিটটা থাকে না, বা সেটা আইন। হ্যাঁ, কিন্তু যদি আপনার যেটা পেলাম সেটা যদি আমি আবার ইনভেস্ট করি এবং সেটা যদি আমি লুজার হই, সেক্ষেত্রে সেই জন্য গ্যাম্বলিং যারা করেন তাদেরকে অবশ্যই গ্যাম্বলিং এর হিসাবটা একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে রাখার জন্য আমি অনুরোধ করছি। কারণ আপনি যদি মনে করেন $1 মিলিয়ন আপনি এটা গ্যাম্বল করে পেয়েছেন, আপনার এটা উইনিং, এখন ওইটা উইনিংটা যদি হয় তাহলে কিন্তু আপনি সেই উইনিং এর এগেইনস্টে যতগুলো লুজিং আছেন সব লুজিং অ্যামাউন্ট গুলো আপনি অ্যাড করে যদি উইনিং এর পরিমাণ মতো হয়ে যায়, তাহলে উইনিংটা হয়ে যাচ্ছে, উইনিংটা ক্যান্সেলড হয়ে যাচ্ছে, সেটা মনে রাখতে হবে। এখন মনে করেন আপনি যদি 50,000 টাকা উইন করার পরে আমি রেখে দিলাম এবং আইআরএস কে বললেন যে না সব আমার হয়ে গেছে, সব এইটার এগেইনস্ট এটা করতে গিয়ে আমার $50,000 আমার খরচ হয়ে গেছে, তখন দেখাইতে হবে আইআরএস কে, এই কাগজগুলো দেখাইতে হবে। সেটার জন্য বলছি ডকুমেন্টেশনটা আপনার রাখতে হবে। আর এই যে বাড়ির ব্যাপারে একটু আসি, যে যারা বাড়ি কিনেছে, যেমন অনেকে সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনে, কেউ মাল্টি ফ্যামিলি, তো আমি জানি যে যতটুকু মানে জানি অনেকে যারা বাড়ি কিনেছে, ওনার নিউ যারা বায়ার, তারা আসলে একটু কনফিউজ যে ট্যাক্স ফাইলের ব্যাপারে, যে এটার জন্য তারা কোনো রেন্ট তো তারা দিতে পারছে না, কিন্তু যারা মাল্টি ফ্যামিলি তারা রেন্টাল একটা হয়তো ট্যাক্স দিয়ে ইয়ে করতে পারছে, কিন্তু তাদের জন্য কি কোনো ইনফরমেশন আছে? জিনিসটা হচ্ছে যে রেন্টাল অনেকেই আমাদের এখানে কমিউনিটির মধ্যে, আমরা যারা একটু মধ্যবিত্ত পরিবারের লোকজন, আমরা তো মনে করি যে ঠিক আছে বাড়ি এটা কিনলাম, ওয়ান ফ্যামিলি বাড়ি কিনলাম, বেসমেন্টটা ভাড়া দিলে আমাদের একটা ইনকাম আসবে। সুতরাং এই জিনিসটা হচ্ছে যে লিগালি এটা নিউ ইয়র্ক সিটির ব্যাপার, আপনি বেসমেন্ট ভাড়া দিবেন কি দিবেন না। আমি যেটা আগে বলেছি যে আপনি রাস্তার মধ্যে টাকা খুঁজে পেলেও আপনার এটার উপর ট্যাক্স দেওয়া দরকার, এটা আনক্লাসিফাইড অ্যামাউন্ট, আপনি আদার ইনকাম। সেই জন্য আপনি যারা বাড়ির, আমি এটা বলছি না যে এটা আপনার দেওয়া উচিত অথবা কিছু উচিত অনুচিত, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির আইনের জন্য। ট্যাক্সের ব্যাপারে জিনিসটা হচ্ছে যে আপনি কতটুকু লাভবান হলেন ওইটার উপর আপনি ট্যাক্স দিবেন, সরকারকে পয়সা দিবেন। আপনার বেসমেন্টটা কি লিগ্যাল বেসমেন্ট না ইলিগ্যাল বেসমেন্ট, এটা আইআরএস এর সাথে কোনো সম্পর্ক নাই। আপনি যে লিগ্যাল বেসমেন্ট ভাড়া দিলেও যে রিপোর্ট করতে হবে, ইলিগ্যাল বেসমেন্ট ভাড়া দিলেও রিপোর্ট করা প্রয়োজন। কিন্তু অনেকে কি ওই যে ট্যাক্স ফাইলের সময় ইলিগ্যাল মানে বেসমেন্ট তো আসলে লিগ্যাল না যারা ভাড়া দিচ্ছে, কিন্তু আইআরএস তো জানবে না যে বার করবে না তুমি ইলিগ্যাল বেসমেন্ট ভাড়া দিচ্ছ। আমি এখানটা একটু আসতে চাই যে যারা ওয়ান ফ্যামিলি হাউস এবং বেসমেন্ট ভাড়া দিচ্ছে, তারা যখন ট্যাক্স ফাইল করতে যাচ্ছে, তারা কি সেটা ইনক্লুড করতে পারে? তারা ইচ্ছা করলে করতে পারে। এবং এটার জন্য কি কোনো বেনিফিটেড হবে তারা? এটার জন্য বেনিফিটেড হবে মানে কি, যে পোর্শনটা তারা ভাড়া দিচ্ছে ওইটার এগেইনস্টে যা খরচ হয়, ওইটার এগেইনস্টে যদি ডিপ্রিসিয়েশন নিতে পারে, সেটা একটা খরচ, যেটা নিজের পকেট থেকে পয়সা খরচ হচ্ছে না, কিন্তু খরচটা সে দেখাইতে পারে। আসল কথা হচ্ছে যে আপনি যে একটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, এখন এটা কিছু করতে সাপ বাইরে হওয়ার অবস্থা। এখন নিয়মটা হচ্ছে যে আপনি একেবারে আপনার বাসার একটা বেসমেন্ট ভাড়া দিলেন, কি আপনি অন্য দেশে আপনার একটা বিরাট প্রপার্টি ভাড়া দিলেন, সেম জিনিস। আইআরএস এর কাছে একজন আমেরিকান সিটিজেন অথবা আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার, তাদের নিয়মটা হচ্ছে যে তারা ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম যেটা থাকে সেটা রিপোর্ট করতে হয়, সেটা হচ্ছে আইআরএস এর নিয়ম। এখন আমরা নিয়ম কয়জন নিয়ম ফলো করে সেটা অন্য ব্যাপার। সেটাই আমি বলছি যে অনেকে তো ধরেন বাসা কিনলো, কেনার পর বেসমেন্টটা উইদাউট পারমিশনে বেসমেন্টটা করে ভাড়া দিয়ে দিল, সেক্ষেত্রে ট্যাক্স ফাইলের ক্ষেত্রে যদি সেটা শো করে, দেন এটা তো
এটা থেকে তো বেনিফিট, এটা কিছু বেনিফিট, প্রবলেম বা বেনিফিট, কিন্তু নিয়মটা হচ্ছে যে যখন কোনো কারণে যদি অডিট হয়, তখন যদি আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট দেখে যে আপনার এখানে বিভিন্ন টাকা মানে করা হয়েছে, ডিপোজিট হয়েছে, এখন এই ডিপোজিটটা কোথা থেকে আসলো তারা হয়তো জিজ্ঞেস করতে পারে যে তুমি তো এই টাকাটা তোমার ইনকামে ঢুকছে কিন্তু তুমি তো দেখাও নাই, সেটা একটা প্রশ্ন আসতে পারে। না, কিন্তু এক্ষেত্রে আরেকটু বলি, অনেকে তো ধরেন যে দেখা যায় বেসমেন্ট ভাড়া দিয়েছে, সেটা ক্যাশে নিচ্ছে, চেকেও নিচ্ছে না বা কোনো ডকুমেন্ট থাকছে না। হ্যাঁ, না এটা আমি কোনো এই ধরনের কোনো ইয়ের মধ্যে আমি তর্কে আমি যেতে চাচ্ছি না। নিয়মটা হচ্ছে যে আপনার ইনকাম যদি হয় আপনি রিপোর্ট করবেন, আপনি যদি রিপোর্ট না করেন দিস ইজ আপ টু ইউ। আপনি যদি রিপোর্ট না করেন, না আমি বলতে চাচ্ছি যে ইনকাম হচ্ছে এবং এটা রিপোর্ট বলতে যখন ট্যাক্স ফাইল করা হচ্ছে তখন যদি এই ইস্যুটা আসে যে হ্যাঁ আমি তো এখান বাবদ আমার এই খরচগুলো হয়েছে, তো সেটার এগেইনস্টে কি কোনো রিফান্ড বা কোনো কিছু? ওটা যে মনে করেন আপনার রিফান্ড, আপনার ইনকাম হলো $10,000, আপনার কিন্তু এটার এগেইনস্টে খরচ হলো আপনার $12,000, তাহলে $2,000 লসটা আপনি নিতে পারতেছেন। সেই লসের জন্য আপনি যে ট্যাক্স ব্রেকটা পাচ্ছেন সেটাই আপনার লাভ। ওকে, ধন্যবাদ আপনাকে। আর একটু জানবো যে সল্ট ট্যাক্স এর ব্যাপারটা, ওটা সল্ট ট্যাক্স এর ব্যাপারটা যদি একটু এলাবোরেট করেন। এটা হচ্ছে যে এই বিগ বিউটিফুল বিলের আগে যেটা ওই যে TGCA যেটা ছিল আগে, যে ট্যাক্স কাট, TCG যে ট্যাক্স কাট এবং জব অ্যাক্ট, যেটা মানে ট্রাম্পের প্রথমবারে ও যে ছিল, তখন সে লিমিট করছিল $10,000 সল্ট ট্যাক্সটা, মানে স্টেট এন্ড লোকাল ট্যাক্সটা, স্টেট এন্ড লোকাল ট্যাক্সটা $10,000 ছিল সিলিং। এখন ওটাকে তুলে দিয়ে $40,000 সিলিং করা হয়েছে। এতে এই যে এডিশনাল যে $30,000 যে বেনিফিটটা হলো, সেটার জন্য যাদের ট্যাক্স ব্রেক, তারা যাদের ট্যাক্সের ব্র্যাকেটটা হচ্ছে 28%, তারা এটার 10,000 মানে 30%, যে 30,000-এর 28% বেনিফিট পাই যাচ্ছে না, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট ওখান দিয়ে পাচ্ছে। আর এই যে 27% কর্মীর এর জন্য ট্যাক্স রিটার্ন একটু তো ইমপ্যাক্ট পড়েছে, তো এটা আসলে ফিউচারটা কি? এটা সাময়িক নাকি ইন ফিউচার এটা আবার হতে পারে? ফিউচার মানে এখন কথা হচ্ছে যে ট্যাক্সের আওতায় কি এটা কোনো রাখতে পারে কিনা? ট্যাক্সের জন্য এটার কোনো নাই। এখন জিনিসটা হচ্ছে যে এখন তো কর্মী ছাঁটাই হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ধরনের গভর্নমেন্টের বিভিন্ন কারণে অথবা তাদের বাজেটের কারণে এই সমস্ত কাজগুলো করা হয়েছে। আর তাছাড়া বিশেষ করে ট্রাম্পের প্রথম থেকেই তার একটা ধারণা ছিল যে IRS এর লোকগুলো বোধহয় আননেসেসারি পয়সা খরচ করে তাদের মানে ট্যাক্স পেয়ারদেরকে হয়রানি করার জন্য তাদেরকে রাখা হয়েছে। এই সমস্ত কারণে একটু বিরক্ত ছিল। তবে আর যেটা ছিল মডার্নাইজেশন, IRS এভরি ইয়ার তারা মডার্নাইজ করছে জিনিসগুলো, তাদের সিস্টেমটা মডার্নাইজ করছে, যে সেই জন্য তারা চাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে AI প্রযুক্তি ব্যবহার করে যারা ট্যাক্স ফাইলিংটা যাতে আরো গতিশীল করা যায়, সেই জন্য মানুষটা জনবলটা কমিয়ে দিয়ে এটা করতে চাচ্ছে। আচ্ছা, দ্যাট মিন্স এইটার জন্য ট্যাক্স ফাইল সিস্টেমে কোনো রকম না, এটা আইনের ব্যাপারে কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং এর ক্ষেত্রে একটু দীর্ঘসূত্রিতা হচ্ছে, অথবা ট্রেনিং এর অভাব হচ্ছে, অথবা লোকজনের সম্পূর্ণ মেশিনের উপর নির্ভর করে যেগুলো করছে, সেই মেশিনটা হয়তো কিছু একটু ব্যতিব্যস্ত হয়ে গেলেই মেশিনটা আস্তে করে ট্যাক্স ফাইলটা রেখে দিচ্ছে, এতে আমাদের একটু দুর্গতি বেড়েছে। আচ্ছা, আর একটু বিগ বিউটিফুল বিলের ব্যাপারে আর একটু ডিটেইলস, যে আর কি কি মানে অনেক আপনার সাথে আলাপচারিতায় অনেক কিছু জানলাম, আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি হোপফুলি। আর কি কি আছে সুবিধা বা অসুবিধা একটু যদি বলেন। সুবিধার মধ্যে এখন আমরা যেটা বলছি, যারা ইয়েতে কাজ করেন, যারা ওভারটাইম কাজ করেন, বিশেষ করে আরো কিছু কিছু আইটেম আছে, যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন তাদের কিন্তু লাইন অফ ডিউটি যে অনেক কিছু পেমেন্ট পায়, সেই জিনিসগুলো তারা এক্সক্লুড করতে পারে। আর যারা টিপস ইনকাম যেটা বললাম, টিপস ইনকামও পায় অনেক সময়। আর ওভারটাইমের ব্যাপারে যেটা আমি বলতে চাই, ওভারটাইমটাও এটা এক্সক্লুড করা যায়, ইনকাম থেকে এক্সক্লুড করা যায়, তাহলে তার উপর ট্যাক্স আসতেছে না এখন যদি। আর যেটা হচ্ছে একটা লক্ষ্য রাখতে হবে, কেউ যদি ওভারটাইম কাজ করেন, অনেক সময় হয়তো এমপ্লয়ার হয়তো ভুলে যায় যে তাদের ওভারটাইমের সেই স্লিপটা দেওয়ার জন্য, সেটা একটু মনে রাখতে হবে। ছোট ছোট টিপস আর কি, যাতে লোকজন
তাদের এমপ্লয়ারের সাথে কথা বলতে পারে অথবা বার্গেন করতে পারে, কই আমি তো ওভারটাইম করেছি, আমি ওভারটাইমের স্লিপটা আমাকে দাও না, তুমি যদি পুরো জিনিসটা যদি আমাকে রেগুলার W2 মধ্যে ঢুকাই দাও তাহলে তো আমার ট্যাক্স বেশি দিতে হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো রাখতে হবে। যদি মনে করেন যে ট্যাক্স ফাইল করে ফেলেছেন, আপনার ওভারটাইমটা দেওয়া হয় নাই, তখন আপনি ওভারটাইম যদি এমপ্লয়ারের কাছ থেকে নিয়ে আসতে পারেন ওভারটাইমের রেকর্ড, তাহলে আপনি ট্যাক্সটা অ্যামেন্ড করে আপনি ট্যাক্সের পয়সাগুলো যেগুলো এডিশনাল দিয়েছেন সেগুলো ফেরত পেতে পারেন, রিটার্ন পেতে পারেন। আরেকটা জিনিস আমাদের কমিউনিটির মধ্যে এখন যেটা একটা ইস্যু, হট ইস্যু, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার হোম কেয়ার, যেটা আগে প্রচুর পরিমাণে যেটা প্রচলিত ছিল সেটা হচ্ছে যে মা বাবাকে ছেলেমেয়েরা সেবা করতে পারত, সেটাকে বলে কি সিডিপিএপ, মানে কনজিউমার ডিরেক্টেড জিনিস। তখন এই সিডিপিএপের আওতায় যেটা ছিল এই গত বছরের এপ্রিল মাসে বোধহয় সব সিডিপিএপের সিস্টেমগুলো অর্থাৎ কোম্পানিগুলো একটা পিপিএল কোম্পানির আন্ডারে চলে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সার্টিফাইড আপনি পিসিএ হইতে হবে, পিসিএ হয়ে আপনি তারপরে ওটা করতে পারবেন। সেই ক্ষেত্রে ট্যাক্স ডিডাকশনের ব্যাপারে একটু বেশ কম হয়েছে। ওই জিনিসগুলো আপনারা যখন ট্যাক্স ফাইল করতে যাবেন অবশ্যই মনে রাখবেন যে অনেক সময় আপনার যে হোম কেয়ারের আপনি যে ইনকাম করেছেন সেটা এক্সক্লুড করা যাচ্ছে না, তখন আপনি হয়তো মনে করতে পারেন ওরে বাবা এখন তো আমার ট্যাক্স দিতে হচ্ছে। সুতরাং খেয়াল রাখতে হবে জিনিসগুলো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং মূল্যবান অনেক তথ্য আপনি আমাদের দর্শকদের জন্য দিয়েছেন, কমিউনিটির জন্য, সেজন্য অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সঞ্জিতা। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই ছিল আজ আমাদের ট্যাক্স নিয়ে আলাপচারিতা। উনি আমাদের অনেক মূল্যবান তথ্য দিলেন, আপনারা হোপফুলি আপনারা এটা থেকে অনেক তথ্য পেয়েছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে ঠিক একই সময়ে। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।